বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মেহেদী হাসান বাপ্পি, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। আজকে অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের এক বিষয় পরিবেশগত ও সম্পদ অর্থনীতি, এই বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের টেকসই অর্থনীতি বিষয়ক আলোচনা আজকে উপস্থাপন করব। আজকে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ, এটা পাঠ্য বিষয় হিসাবে নির্ধারণ করেছি। এই অধ্যায়ের প্রথম যে অংশ আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়: টেকসই উন্নয়ন ও টেকসই অর্থনীতির ধারণা, টেকসইতা বা সাস্টেইনেবিলিটি, দুর্বল ও সবল টেকসইতা, টেকসই যোগ্যতা ও পরিবেশ অর্থনীতির চক্রাকার প্রবাহ মডেল এবং সবুজ অর্থনীতি। এই বিষয়গুলো আজকের পাঠ্য বিষয় হিসেবে আলোচনা করা হবে। এই অধ্যায়েরই পরবর্তী অংশগুলো পরবর্তী ক্লাসে আলোচনা হবে। আশা করি শিক্ষার্থীরা সংযুক্ত থাকবে। প্রথমেই আমরা দেখব টেকসই উন্নয়ন ও টেকসই অর্থনীতি বিষয়টি কি। টেকসই উন্নয়ন সম্পর্কে বলা হয়েছে যে উন্নয়ন ব্যবস্থায় পরিবেশের কোনরূপ ক্ষতি সাধন ছাড়াই প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাধ্যমে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের নিশ্চয়তা প্রদান করা হয়, তাকে টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলে। অর্থাৎ উন্নয়ন প্রক্রিয়ায় বা উন্নয়ন কার্যাবলীতে যে পরিবেশগত সম্পদ বা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা হবে, এই ব্যবহার করতে গিয়ে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ এর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাও যেন পূরণের নিশ্চয়তা পাওয়া যায়, এই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকেই বলা হচ্ছে টেকসই উন্নয়ন। এরপরে আমরা যদি টেকসই অর্থনীতিটি একটু বোঝার চেষ্টা করি, যে অর্থনৈতিক কার্যক্রম পরিবেশের কোনরূপ ক্ষতি সাধন ছাড়াই বর্তমান প্রজন্মের কল্যাণ অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ অর্জনের বিষয়টিও নিশ্চিত করে, তাকেই টেকসই অর্থনীতি বা সাস্টেইনেবল ইকোনমি বলে। অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটি বা অর্থনৈতিক কার্যক্রম পরিবেশের কোনরূপ ক্ষতি সাধন না করে বর্তমান প্রজন্মের কল্যাণ অর্জন হবে এবং এর পাশাপাশি যেন ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ অর্জনের বিষয়টিও নিশ্চিত করা যায়, এই ধরনের যে ইকোনমিক অ্যাক্টিভিটিস তাকেই বলা হচ্ছে সাস্টেইনেবল ইকোনমি। উভয় ক্ষেত্রেই আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদকে এমনভাবে ব্যবহারের কথা বলা হয়েছে যাতে এই প্রাকৃতিক সম্পদের মজুদ অক্ষুণ্ণ রেখে দীর্ঘকাল ব্যাপী এর থেকে সুবিধা লাভ করা যায়। অর্থাৎ সাস্টেইনেবিলিটি বিষয়টি হচ্ছে যে প্রাকৃতিক সম্পদের থেকে দীর্ঘকাল ব্যাপী, যত বেশি সময় ব্যাপী সুবিধা অর্জন করা যায়। এখান থেকেই আমাদের সামনে যে ধারণাটি আসে সেটি হচ্ছে সাস্টেইনেবিলিটি বা টেকসইতা বা টেকসই যোগ্যতা। পরিবেশের দীর্ঘকাল ব্যাপী সুবিধা বা উপকার প্রদান করার সক্ষমতাকে টেকসইতা বা সাস্টেইনেবিলিটি বলে। অর্থাৎ পরিবেশ আমাদেরকে দীর্ঘকাল ব্যাপী সুবিধা বা উপকার প্রদান করার যে সক্ষমতা তার আছে, তার সেই সক্ষমতাকে বলা হচ্ছে সাস্টেইনেবিলিটি। সম্পদসমূহের প্রজন্ম থেকে প্রজন্ম ধরে অব্যাহতভাবে সুবিধা প্রদান করার সামর্থ্য বা সক্ষমতাকে টেকসইতা বলে। অর্থাৎ প্রাকৃতিক বা পরিবেশগত যে সম্পদগুলো আমরা ব্যবহার করি অর্থনৈতিক কার্যাবলীতে বা উন্নয়নমূলক কার্যাবলীতে, এই সম্পদগুলো একটার পরে আরেকটা প্রজন্ম ধরে দীর্ঘকাল ব্যাপী যদি অব্যাহতভাবে সুবিধা প্রদান করতে পারে, এই সামর্থ্য বা সক্ষমতাকেই সেই সম্পদের টেকসইতা বা সাস্টেইনেবিলিটি বলা হয়। এই টেকসইতার দুটি ধারণার সাথে আমরা পরিচিত হব এখন। একটি হচ্ছে দুর্বল টেকসইতা, আরেকটি হচ্ছে সবল টেকসইতা। আমরা একটু দেখার চেষ্টা করি দুর্বল টেকসইতা কি। প্রাকৃতিক মূলধন ও মানব সৃষ্ট মূলধন পরস্পর বিকল্পনযোগ্য। এটা হচ্ছে কিছু কিছু পরিবেশ অর্থনীতিবিদগণ একটি ধারণা দিয়েছেন, যে তারা বলেছেন যে প্রাকৃতিক সম্পদ ও মানব সৃষ্ট মূলধন পরস্পর বিকল্পনযোগ্য। প্রাকৃতিক মূলধন হ্রাস পেলেও
মানবসৃষ্ট মূলধনের পরিমাণ বৃদ্ধি করে মূলধনের মোট মজুদ স্থির রাখার মাধ্যমে টেকসইতা অর্জন করা যায়। অর্থাৎ এই পরিবেশ অর্থনীতিবিদগণ বলার চেষ্টা করছেন যে টেকসইতা বলতে মোট মূলধনের মজুদ স্থির রাখাকেই বোঝায়। বর্তমান প্রজন্ম যে মূলধন ভোগ করবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও যেন সেই পরিমাণ মূলধনের মজুদটা স্থির থাকে। তো সেক্ষেত্রে তারা বলছেন যে যদি প্রাকৃতিক মূলধন হ্রাস পায়, তবুও মানবসৃষ্ট মূলধনের পরিমাণ বৃদ্ধি করে যেন সেই মূলধনের মোট মজুদটি স্থির রাখা যায়। এই যে বিষয়ে ধারণা দিয়েছেন তারা, তাদের এই মতবাদটাকেই বলা হচ্ছে দুর্বল টেকসইতা। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি সবল টেকসইতা কি। সবল টেকসইতা, এখানে কিছু পরিবেশ অর্থনীতিবিদগণ বলছেন, তারা বলছেন যে প্রাকৃতিক মূলধনের উপর তারা অধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন। তাদের মতে মানবসৃষ্ট মূলধন কখনোই প্রাকৃতিক মূলধনের বিকল্প হতে পারে না। টেকসইতা অর্জনের জন্য মোট মূলধনের পাশাপাশি প্রাকৃতিক মূলধনের মজুদও অক্ষুণ্ণ রাখতে হবে। অর্থাৎ মোট মূলধন তো স্থির রাখতেই হবে, তার পাশাপাশি প্রাকৃতিক মূলধনের মজুদও যেন কোনোভাবে ব্যাহত না হয়। প্রাকৃতিক মূলধনের মজুদও অক্ষুণ্ণ রাখতে হবে, তাহলেই মূলত স্ট্রং সাস্টেইনেবিলিটি অর্জিত হবে। প্রাকৃতিক মূলধনের মজুদ যদি হ্রাস পায়, তাতেও যদি মোট মজুদ স্থিরও থাকে মূলধন, সেক্ষেত্রেও এটাকে বলা হচ্ছে উইক সাস্টেইনেবিলিটি। তাহলে এই পরিবেশ অর্থনীতিবিদগণ এই যে প্রাকৃতিক মূলধনের মজুদের মাধ্যমে যে টেকসইতা বা মূলধনের মজুদ সংক্রান্ত যে টেকসইতার দুটি ধারণা দিয়েছেন, এটার সাথে আমরা পরিচিত হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা দেখব টেকসইতার মাত্রা বা সীমা, ডিগ্রি অফ সাস্টেইনেবিলিটি, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে। টেকসইতার একটি দীর্ঘমেয়াদী এবং চরম সীমা সম্পর্কে সুনির্দিষ্ট কতিপয় ক্ষেত্রের অবতারণা করা হয়েছে। এখানে লক্ষ্য করো, নবায়নযোগ্য সম্পদের ক্ষেত্রে টেকসইতার মাত্রা কি বলা হচ্ছে। নবায়নযোগ্য সম্পদ অর্থাৎ যেই সম্পদগুলো ব্যবহার করলেও শেষ হয়ে যায় না, প্রাকৃতিকভাবে আবার তৈরি হয়। কিন্তু এই যে প্রাকৃতিকভাবে আবার তৈরি হয়, এই প্রাকৃতিকভাবে তৈরি হওয়ার জন্য তাকে পর্যাপ্ত সময় দিতে হবে। ক্রমবর্ধমান ব্যবহারের হার যেন পুনঃ উৎপাদন হারকে ছাড়িয়ে না যায়, এই মাত্রাটা নির্দিষ্ট রাখাটাই হচ্ছে সেই নবায়নযোগ্য সম্পদের টেকসইতার মাত্রা। এবারে দেখি আমরা অনবায়নযোগ্য সম্পদের টেকসইতার মাত্রা সম্পর্কে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে ব্যবহৃত সম্পদের বিকল্প সম্পদ সৃষ্টির মাধ্যমে এই অনবায়নযোগ্য সম্পদ পূরণ করতে হবে। অর্থাৎ আমরা জানি যে অনবায়নযোগ্য সম্পদ এটা এমন এক ধরনের প্রাকৃতিক সম্পদ যা একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়, তা আর পাওয়া যায় না। ব্যবহার করলে একসময় তা নিঃশেষ হয়ে যায়। সেক্ষেত্রে এই ব্যবহৃত সম্পদের বিকল্প সম্পদ সৃষ্টির মাধ্যমে ওই সম্পদের টেকসইতার মাত্রাকে টিকিয়ে রাখতে হবে। এটা হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ সম্পর্কে টেকসইতার মাত্রা। এবারে দেখব আমরা বর্জ্য নির্গমন। আমরা জানি অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে সেক্ষেত্রে কিছু বর্জ্য নির্গমন হয়। এই বর্জ্য আবার প্রাকৃতিকভাবেই পরিশোধিত হয়। কিন্তু যে পরিমাণ বর্জ্য প্রাকৃতিকভাবে পরিশোধিত, রূপান্তরিত, পরিবর্তিত হয়ে যেতে পারে, সেই পরিমাণ বর্জ্য নিষ্কাশন বা বর্জ্য নির্গমনই হচ্ছে টেকসইতার মাত্রা, বর্জ্য নির্গমনের টেকসইতার মাত্রা। অর্থাৎ এত বেশি বর্জ্য যেন প্রকৃতিতে নির্গত না হয় যা প্রাকৃতিকভাবে পরিশোধিত হতে পারবে না, তাহলে সেই টেকসইতার মাত্রাকে ছাড়িয়ে যাবে, তখন আর সাস্টেইনেবিলিটি অর্জন সম্ভব হবে না। এবারে দেখি আমরা প্রযুক্তিগত উন্নয়ন। আমরা জানি উন্নয়নের ক্ষেত্রে একটি অন্যতম মাধ্যম বা অন্যতম দিক হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন। যে পরিমাণ উন্নয়ন প্রাকৃতিক পরিবেশের উপর বাড়তি কোনো চাপ সৃষ্টি করবে না, সেই পরিমাণ উন্নয়নই হচ্ছে প্রযুক্তিগত উন্নয়নই হচ্ছে এই উন্নয়নের টেকসইতার মাত্রা বা সীমা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা একটি মডেল দেখব। এই মডেলটি হচ্ছে টেকসই যোগ্যতা ও পরিবেশ অর্থনীতির চক্রাকার প্রবাহ মডেল। এই মডেলের মূল কথা বলেছে যে পরিবেশ থেকে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ অর্থনৈতিক কর্মকাণ্ডে আগমন করে, যা বর্জ্যের আকারে
শোষণ বা আত্তীকরণ এবং রিসাইক্লিং বা পুনঃব্যবহারযোগ্য সম্পদে পরিণত হওয়ার মাধ্যমে আবার পরিবেশে নির্গমন করে। অর্থাৎ পরিবেশ থেকে যে প্রাকৃতিক সম্পদ অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা নিয়ে আসি বা এনে ব্যবহার করি, তা বর্জ্যের আকারে প্রকৃতিতে আবার শোষণ হয়ে যায় বা আত্তীকরণ হয়ে যায়। আবার এর কিছু বর্জ্য বা কিছু সম্পদ আমরা আবার রিসাইক্লিং করে বা পুনঃব্যবহারযোগ্য সম্পদে পরিণত করে পরিবেশে ফিরিয়ে দেই। এই যে পরিবেশ অর্থনীতির মধ্যে সম্পদের আগমন ও নির্গমনের আবর্তিত এই ধারাকেই মূলত পরিবেশ অর্থনীতির চক্রাকার প্রবাহ বলা হয়। আমরা একটি চিত্রের মাধ্যমে এটি দেখার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু সিম্বলের মাধ্যমে দেখানো হয়েছে আর পি সি। আমরা একটু দেখি এগুলা কি। এখানে আর আর মানে হচ্ছে ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ, ডাব্লিউ ওয়েস্টেজ বর্জ্য, পি প্রোডাকশন বা উৎপাদন, আর ই দিয়ে বোঝানো হচ্ছে রিসাইক্লিং বর্জ্য রিসাইক্লিং বা বর্জ্য পুনঃব্যবহার, সি কনজাম্পশন বা ভোগ, ইডব্লিউএস দিয়ে বোঝানো হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েস্ট সিঙ্ক তথা পরিবেশের বর্জ্য আত্তীকরণ বা শোষণ সক্ষমতা। এবারে আমরা যদি একটু চিত্রটি বোঝার চেষ্টা করি যে আর পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ক্ষেত্র থেকে সম্পদ পি উৎপাদন ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ যে আর যে জায়গাটি আছে এখানে সম্পদ অর্থাৎ ন্যাচারাল রিসোর্স আকারে আছে, সেখান থেকে পি অর্থাৎ প্রোডাকশন ক্ষেত্রে এই রিসোর্স যাচ্ছে। আবার সেখানে উৎপাদিত দ্রব্য বা সেবার আকারে সি বা কনজাম্পশন ভোগের ক্ষেত্রে যায়। এবং এই যে যাওয়ার 3 ধাপেই ডাব্লিউ বা ওয়েস্টেজ বর্জ্য উৎপাদিত হয়। এখানে দেখা যাচ্ছে যে এই বর্জ্যের যে 3 ধাপের সম্মিলিত বর্জ্য হচ্ছে ডাব্লিউ বা ওয়েস্টেজ। এই ওয়েস্টেজের কিছু কিছু বর্জ্য আমরা এই ওয়েস্টেজের তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ দিয়ে ওয়েস্টেজ, কিছু কিছু মানুষ রিসাইক্লিং বা পুনঃব্যবহারের মাধ্যমে আবার পরিবেশে ফিরিয়ে দেয় এবং এই ওয়েস্টেজের কিছু অংশ প্রকৃতিতে চলে যায়, যা ইডব্লিউএস অর্থাৎ বর্জ্য আত্তীকরণ বা শোষণ সক্ষমতা অর্থাৎ প্রাকৃতিকভাবেই পরিবেশ যে সক্ষমতা অর্জন করে এই সক্ষমতার মাধ্যমে আবার পরিবেশে ফিরে যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পরিবেশ আর থেকে যা যা পরিবেশ নির্গমন করেছিল প্রোডাকশন কনজাম্পশনের মাধ্যমে যে ওয়েস্টেজ হয়েছিল, এই ওয়েস্টেজের একটা অংশ আমরা রিসাইক্লিং এর মাধ্যমে পুনঃব্যবহার করে প্রকৃতিতে পাঠাই, আরেকটা অংশ প্রকৃতি নিজেই আত্তীকরণ বা শোষণের দ্বারা প্রকৃতিতে ফিরিয়ে দেয়। এখন এই যে প্রবাহ, এই প্রবাহটি হচ্ছে অর্থনীতির চক্রাকার প্রবাহ মডেল, পরিবেশ অর্থনীতির চক্রাকার প্রবাহ মডেল। কিন্তু এই পরিবেশ অর্থনীতির চক্রাকার প্রবাহ মডেল এটি টেকসই কি না, সাস্টেইনেবল কি না, সেটা নির্ভর করে এই রিসাইক্লিং এর পর থেকে যে আমরা আর ই রিসাইক্লিং এর পরে থেকে যাওয়া যে অবশিষ্ট বর্জ্য পরিবেশ আত্তীকরণ করতে পারছে কিনা তার উপর। এই যে ইডব্লিউএস এই লেভেলে কি পরিমাণ বর্জ্য পরিবেশ আত্তীকরণ বা নিজে শোষণ করে আবার প্রকৃতিতে ফিরিয়ে দিতে পারছে তার উপর নির্ভর করে যে ওই পরিবেশের যে চক্রাকার প্রবাহ এটি টেকসই কি না বা টেকসই যোগ্য কি না। যদি ইডব্লিউএস এই যে রিসাইক্লিং এর পর অবশিষ্ট বর্জ্য পরিবেশ আত্তীকরণ করতে পারে তাহলে চক্রাকার প্রবাহটি এমনিতেই টেকসই যোগ্য। আর কখনো এই অবশিষ্ট বর্জ্যের পরিমাণ পরিবেশে আত্তীকরণের সক্ষমতার তুলনায় বেশি হলে রিসাইক্লিং বৃদ্ধির মাধ্যমে চক্রাকার প্রবাহের টেকসই যোগ্যতা অর্জন করা সম্ভব। অর্থাৎ এই ইডব্লিউএস এর যে সক্ষমতা এটার উপরে নির্ভর করছে কোনো পরিবেশ এই যে চক্রাকার প্রবাহ পরিবেশ অর্থনীতির এটা সাস্টেইনেবল কি না।
যদি কখনো ইডাব্লিউএস এর পরিমাণ কম হয়ে যায়, অর্থাৎ টেকসই যোগ্যতা কম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রিসাইক্লিং এর পরিমাণ বৃদ্ধির মাধ্যমে এই প্রবাহের টেকসই যোগ্যতা অর্জন করতে পারি। অর্থাৎ ইডাব্লিউএস যদি একটু দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই রিসাইক্লিং এর পরিমাণ বৃদ্ধির মাধ্যমে ওই পরিবেশের আবার টেকসই যোগ্যতা অর্জন করতে পারি। এই হচ্ছে মূলত এই মডেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবারে আমরা আজকের শেষ যে আলোচ্য বিষয়, সবুজ অর্থনীতি। সবুজ অর্থনীতি বা গ্রিন ইকোনমি বর্তমান সময়ে খুবই আলোচিত একটি বিষয়। এখানে বলা হচ্ছে যে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নির্বিচারে মানুষ পরিবেশগত সম্পদ ধ্বংস করে, পরিবেশে ক্ষতিকারক বর্জ্য নির্গমন করে। এই বিভিন্ন কার্যাবলীর দ্বারা পরিবেশের ক্ষতি সাধিত হয়। যে প্রক্রিয়ায় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করলে পরিবেশের কোনো ক্ষতি না করে বরং তা পরিবেশের স্বাভাবিকতা, স্বকীয়তা ও ভারসাম্য অবস্থাকে আরও সুদৃঢ় করতে সহায়তা করে, সে সংক্রান্ত আলোচনাকেই সবুজ অর্থনীতি বলে। এটা খুবই সহজ একটি বিষয়, অর্থাৎ পরিবেশের ক্ষতি না করে পরিবেশের স্বাভাবিক যে ধারা, এটাকে ভারসাম্য অবস্থায় রেখে যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা, এটার ক্ষেত্রে সহায়তা করে যে আলোচনা, এই আলোচনায় মূলত সবুজ অর্থনীতি বিষয়ক আলোচনা। তো এই ছিল আজকের সার্বিক বিষয়। তো তোমাদের জন্য একটু বাসায় প্র্যাকটিস করার জন্য কিছু কাজ দেই। দুর্বল ও সবল টেকসইতার মধ্যে পার্থক্য কি? আশা করি আজকে আমরা যে আলোচনা করেছি সেখান থেকে তোমরা এই উত্তর দিতে পারবে। পরবর্তী প্রশ্ন, সবুজ অর্থনীতি অর্জনের উপায় সমূহ আলোচনা করো। আমরা দেখলাম সবুজ অর্থনীতি কি, এখন তোমরা একটু নিজেরা মাথা খাটিয়ে এটা লেখার চেষ্টা করবে। সবুজ অর্থনীতি অর্জনের উপায় সমূহ আলোচনা করো। এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা এই আলোচনার মাধ্যমে উপকৃত হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।